আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ নাহিদ ইসলাম। পদত্যাগের পর দুপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। এ সময় নাহিদ বলেন, গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যে পদত্যাগ করেছেন তিনি। নাহিদ আরও বলেন, গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী শক্তিকে সংহত করতে তিনি সরকারের চেয়ে সরকারের বাইরে রাজপথে থেকে বেশি ভূমিকা রাখতে পারবেন। প্রধান উপদেষ্টার কাছে তার পদত্যাগপত্র জমা দেওয়ার পর এসব কথা বলেন তিনি। বলেন, 6 মাসে তিনি 2টি মন্ত্রণালয়ের বাইরেও অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। তার কাজের মূল্যায়ন জনগণ করবে বলেও জানান তিনি। নতুন যে রাজনৈতিক দল গঠিত হচ্ছে সেখানে অংশগ্রহণ করার তার অভিপ্রায় আছে বলেও জানান অন্তর্বর্তীকালীন সরকারের এই সদ্য পদত্যাগ করা উপদেষ্টা। আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। আমার যেই 2টি মন্ত্রণালয় ছিল, তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি, 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আমি ইস্তফা দিয়েছি। আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা তো বাস্তবায়িত হয়নি। বিচার এবং সংস্কারের যে প্রতিশ্রুতি নিয়ে এই সরকার গঠিত হয়েছিল, ছাত্ররা এসেছিল, সেই প্রতিশ্রুতি পূরণে নতুন যে রাজনৈতিক শক্তি এবং দল গঠন হচ্ছে, আমি সেখানে অংশগ্রহণ করতে আমার অভিপ্রায় আছে। কাদা ছোঁড়াছুড়ি বন্ধ না করলে দেশের সার্বভৌমত্ব হুমকিতে পড়বে বলে সতর্ক করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজন শেষে সেনানিবাসে ফিরে যাবে সেনা সদস্যরা। বিডিআর বিদ্রোহের সাথে জড়িতদের কোনো ছাড় নেই বলেও মন্তব্য করেন সেনাপ্রধান। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজন করা হয় শোকসভা ও দোয়া অনুষ্ঠানের। 3 বাহিনী প্রধান সহ এতে অংশ নেন সামরিক কর্মকর্তা এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা স্বীকার করে বলেন, স্বল্প সংখ্যক সৈন্য দিয়ে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভয়ে সক্রিয় হচ্ছে না দাবি করে তিনি জুলাই হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, একটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড। বিভিন্ন দোষারোপ, খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। নিজেদের ভেতর হানাহানির সুযোগে অপরাধ বেড়েছে উল্লেখ করে সেনাপ্রধান বলেন, ঐক্যবদ্ধ থাকলে সমস্যার সমাধান সম্ভব। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। এই দেশ আমাদের সবার, আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই। নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে দেশ ও জাতিকে ভালো অবস্থানে রেখে সেনাবাহিনী সেনানিবাসে ফিরে যাবে জানিয়ে ওয়াকারুজ্জামান বলেন, পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত সবার বিচার হবে। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Last 7-8 months I had enough. আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব। পিলখানা হত্যাকাণ্ডের দিনকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা দেয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান নৌ, বিমান এবং বিজিবি প্রধান। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। বিডিআর হত্যাযজ্ঞে 16 বছর পর দিনটি প্রথমবারের মতো পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে। দিনটি উপলক্ষে রাজধানী বনানী সাবনিক কবরস্থানে জাতির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
দ্রুত এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানায় নিহত শহীদ পরিবারের সদস্যরা। ফাহাদ মোহাম্মদের রিপোর্ট। 2009 সালের 25 ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআরের দরবার চলাকালে কিছু বিদ্রোহী সদস্য অতর্কিত হামলা চালায় দরবার হলে। পথভ্রষ্ট সদস্যদের সেদিনের হামলায় 57 জন সেনা কর্মকর্তা সহ নিহত হন 74 জন। 16 বছর পর এবার এই দিবসটি পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে। দিবসটি উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের সমাধিতে জাতির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব, প্রধান উপদেষ্টার পক্ষে তার সামরিক সচিব, স্বরাষ্ট্র উপদেষ্টা, 3 বাহিনী প্রধান পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, বিজিবি মহাপরিচালক, শহীদ পরিবারের কয়েকজন নিকটাত্মীয়। শহীদ বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়ায় অংশ নেন শ্রদ্ধা জানাতে আসা উপস্থিত সবাই। বর্বরোচিত এই হত্যাকাণ্ডে দ্রুত বিচার দাবি করেন শহীদ পরিবারের সদস্যরা। আমরা অনেক খুশি কি এই দিনটা ফাইনালি ডিক্লেয়ার করা হয়েছে এই শহীদদের জন্য। এই বিচারটা যদি খুব তাড়াতাড়ি হইতো দেখতে যাইতো, আমাদের তো বয়স হয়েছে। আজকে না হোক কালকে তো হবে, ইনশাল্লাহ হোক। আমরা একটু ধৈর্য ধরে আসছি। আমরা আন্দাজ করছি এর পিছনে কারা ছিল, তো সেই পর্দাটা আশা করছি তারা সরিয়ে আনবেন। শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সুষ্ঠু বিচারের জন্য তদন্ত কমিশন করা হয়েছে। তদন্ত কমিশনের রিপোর্ট অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি এবং আজকে এই শহীদ সেনা দিবস হিসাবেই কিন্তু পালন করা হচ্ছে। আর আরেকটা দাবি ছিল যে বিচার, ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি। তাদের 3 মাস সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারে আওতায় নেওয়া হবে। পিলখানায় হত্যাকাণ্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন সংগঠন ও সংস্থা। 2 দিন ধরে এই হত্যাকাণ্ড চললেও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের যোগসাজশে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। এটার পূর্ণাঙ্গ সঠিক নিরপেক্ষ তদন্ত করে সঠিক বিষয়টিকে উদ্ঘাটন করা এবং যারা দায়ী তাদেরকে তাদের শাস্তি নিশ্চিত করা, তদন্তের মধ্যে বিচারকে নিশ্চিত করা। এই ঘটনা যেন উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা না করা হয়, সেজন্য আমরা নিরীহ নিরপরাধ বিডিআর সদস্যদেরও আমরা মুক্তি দাবি করছি। দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন করার দাবি জানানো হয় শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের আপত্তি এবং পদত্যাগের হুমকির মুখে উপাচার্যের বাসভবনে তালা খুলে দিয়েছেন শিক্ষার্থীরা। দুপুরে শিক্ষার্থীরা পূর্ব ঘোষণা অনুযায়ী উপাচার্যের বাসভবনে তালা দেয়। এ সময় বাসভবনে থাকা সিনিয়র শিক্ষকরা আপত্তি জানালে এবং সকল শিক্ষক পদত্যাগ করার হুমকি দিলে শিক্ষার্থীরা তালা খুলে দেয়। এ সময় শিক্ষার্থীদের অন্য কারো ইন্ধনে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান শিক্ষকরা। এর আগে গত রাতে উপাচার্য ঢাকা থেকে ফিরে বাসভবনের তালা ভেঙে ভিতরে প্রবেশ করলে শিক্ষার্থীরা বিক্ষোভ করে সকালে পুনরায় বাসভবনের তালা দেবার ঘোষণা দেয়। নারায়ণগঞ্জে 3টি হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের 12 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালতে এই রায় দেয়। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নির্দেশে আবুল হাসনাত সজল, শরীফ ও হাফেজ সুলেমানকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়। 3টি মামলার মধ্যে সিদ্ধিরগঞ্জ থানার 2টি মামলায় 7 দিন করে এবং সদর থানার 1টি মামলায় 5 দিন সহ মোট 19 দিনের রিমান্ড আবেদন করলে আদালত উভয় পক্ষের শুনানি শেষে 3 মামলায় 4 দিন করে মোট 12 দিনের রিমান্ড মঞ্জুর করে। চট্টগ্রামে ভোজ্য তেল প্রকৃত মূল্যে বিক্রি না করায় দোকান মালিককে 10,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এর 2 দিন আগে একই অভিযোগে সতর্ক করা হয়েছিল ওই ব্যবসায়ীকে। সকালে চট্টগ্রামের মোমিন রোড এলাকায় দোকানটির ভেতরে মজুত করা কয়েকশো লিটার তেল ছিল, কিন্তু ওই ব্যবসায়ী বেশি দামে তেল বিক্রি করায় 10,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সাথে কর্মকর্তাদের সামনেই ন্যায্য মূল্যে তেল বিক্রি করেন ওই ব্যবসায়ী। রমজানকে সামনে রেখে অভিযান চলমান রাখার কথা জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। প্রথমবারের মতো কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে সভাপতিত্ব করছেন মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বারী আবু। এর আগে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে টাউন হলে এসে জড়ো হন দলটির নেতাকর্মীরা।
মহানগর বিএনপির 27টি ওয়ার্ডে 101 সদস্যের কমিটি গঠন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছি তাঁর বক্তব্যে। নির্যাতন, গায়েবী মামলা, মিথ্যে মামলা, এ সকলের ভিতর দিয়ে বিএনপি পার হয়ে এসেছে। এর বাইরে গণতান্ত্রিক পন্থায় কম বেশি প্রায় 6টি নির্বাচনের ভেতর দিয়ে বিএনপি আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছে। কোন নির্বাচনে বিএনপি জনগণের সমর্থনে সরকার গঠনে সক্ষম হয়েছিল, কোন নির্বাচনে বিএনপি বিরোধী দলের আসনে আসন গ্রহণ করেছিল। আজ এ কারণেই বিএনপি জনগণের ভেতর ভিত্তি স্থাপন করতে সক্ষম হয়েছে, এত চড়াই উতরাই, এত নির্বাচনের ভিতর দিয়ে পার হয়ে আসার পরে। আজ আমরা প্রত্যেকে দৃঢ়ভাবে, আমরা যারা বিএনপি করি, আমরা প্রত্যেকে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বিএনপি আজ জনগণের দলে পরিণত হয়েছে। জনগণের একটি রাজনৈতিক দলে আজ বিএনপি নিজেকে রূপান্তর করতে পেরেছে। আছে আমাদের অনেক প্রতিবন্ধকতা, হয়তো আছে আমাদের, কিন্তু তারপরে ওই প্রতিবন্ধকগুলো যেগুলো আছে সেগুলোকে পর্যায়ক্রমিকভাবে অতিক্রম করে আরো বেশিভাবে, আরো দৃঢ়ভাবে আমরা কিভাবে জনগণের প্রত্যাশা পূরণ করব, সেই চেষ্টা আমাদের অব্যাহত আছে এবং এই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ। প্রিয় সহকর্মীবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি রাজনৈতিক দল, যেই দল জনগণের কথা বলে, যেই দলের কাছে যখন সুযোগ থাকে সেই দল তখন চেষ্টা করে কিভাবে জনগণের প্রত্যাশা পূরণ করা যায়। প্রিয় সহকর্মীবৃন্দ, একটি রাজনৈতিক দলের লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে, পরিকল্পনা থাকে। রাজনৈতিক উদ্দেশ্য থাকে, লক্ষ্য থাকে কিভাবে তাদের নীতি আদর্শকে জনগণের কাছে নিয়ে যাবে, কিভাবে বেশি সংখ্যক মানুষকে দলের সাথে সম্পৃক্ত করাবে। পরিকল্পনা থাকে, একটি রাজনৈতিক দল যদি সরকার গঠন করতে সক্ষম হয় তাহলে সেই পরিকল্পনা অনুযায়ী তারা দেশ পরিচালনা করবে। সেই পরিকল্পনা অনুযায়ী তারা জনগণের জন্য, সমাজের বিভিন্ন স্তরের জনগণ, তাদের জন্য বিভিন্নভাবে পরিকল্পনা গ্রহণ করা। একটি গণতান্ত্রিক বিশ্বে আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি, গণতান্ত্রিক বিশ্বে একটি রাজনৈতিক দলের পরিকল্পনাকে যদি সফল করতে হয় তাহলে সবচাইতে উত্তম পন্থা হচ্ছে ভোটের মাধ্যমে, জনগণের সমর্থন নিয়ে সরকার গঠনের মাধ্যমে সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করা। প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনিকা মেহেরুন্নেসা শাহীর মৃত্যুতে গ্রামের বাড়ি নওগাঁয় চলছে শোকের মাতম। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে তাকে। স্বজনরা জানায়, আনিকা মেহেরুন্নেসা জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে সরব ছিলেন। গত রোববার ঢাকা নিউ মার্কেট থানাধীন এলিফ্যান্ট রোডের মকসুদ টাওয়ারের 8 তলার একটি কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে তার গ্রামের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। এ ঘটনায় বুয়েটেক্সের এক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। শিক্ষায় বিনিয়োগ শ্রেষ্ঠ বিনিয়োগ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চর ফ্যাশন সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো গুণগত শিক্ষার সামাজিক দায়বদ্ধতা শীর্ষক সেমিনার। সকালে চর ফ্যাশন সরকারি কলেজে আয়োজিত সেমিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 5 শতাধিক শিক্ষার্থীর পাশাপাশি স্থানীয় শিক্ষাবিদ, সাংবাদিক, অভিভাবক সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান। সেমিনারে বক্তারা গুণগত শিক্ষা অর্জনের গুরুত্ব, শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক দায়িত্ব, শিক্ষকদের ভূমিকা এবং অভিভাবকদের করণীয় নিয়ে আলোচনা করেন। সড়কে 3 হুইলার বন্ধের দাবিতে ফরিদপুরের আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকালে ফরিদপুর সালথা আঞ্চলিক সড়কের মেম্বারগট্টি এলাকায় সড়কে গাছের গুঁড়ি ও বাঁশ ফেলে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। স্থানীয়রা জানায়, সম্প্রতি এই সড়কে 3 হুইলারের কারণে দুর্ঘটনার শিকার হয়ে 2 জন শিক্ষক নিহত ও 2 জন পঙ্গুত্ব বরণ করেছে।
দেশে খুন, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ও ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পদত্যাগ দাবি করেছেন নিরাপদ সড়ক চাইয়ের চেয়ারম্যান এবং চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। দুপুরে সাভার সরকারি কলেজ মাঠে নিরাপদ সড়ক চাই নিশ্চা সাভার উপজেলা শাখার আয়োজনে সুধী ও শিক্ষার্থী সমাবেশে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। দক্ষ একজন স্বরাষ্ট্র উপদেষ্টা হলে দেশে এসব অপরাধমূলক ঘটনা ঘটত না। দেশের এই অবস্থায় তার নিজে থেকে পদত্যাগ করা উচিত। সাভারে রাজফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সকালে স্কুলের মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন। এছাড়া বিশিষ্ট সমাজসেবক ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন, বিদ্যালয়ের সাবেক সভাপতি হাজী মোহাম্মদ মহিউদ্দিন, আমান গ্রুপের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া সহ অনেকে উপস্থিত ছিলেন। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।